স্পোর্টস প্রেডিকশন মানে খেলা নিয়ে ভবিষ্যৎবাণী এটা তো নতুন কিছু না। কিন্তু কি হয় যখন একজন প্রেডিক্টর শুধু ভবিষ্যৎবাণী করেই একটা বিশাল অনলাইন কমিউনিটি বানিয়ে ফেলে? চলুন আজকে আমরা সেরকমই একজন ভাইরাল ক্রিয়েটরের প্লেবুকটা একটু ঘেটে দেখি, বোঝার চেষ্টা করি তার সাফল্যের পেছনের আসল কৌশলটা কি। শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিই, এই প্রেডিকশনটা ঠিক ছিল না ভুল সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয় না। আমরা আসলে দেখতে চাইছি প্রেডিকশনটা যেভাবেই হোক না কেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি কি অসাধারণ একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি ব্যবহার করেছেন, সেটাই আমরা এখানে ভেঙে দেখব। তো এই পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা ভাগে ভেঙে দেখব। প্রথমে তার পার্সোনা বা ব্যক্তিত্ব, তারপর কিভাবে তিনি একটা কমিউনিটি তৈরি করেছেন, তার অ্যানালিসিস করার ধরন, পরিসংখ্যানের ব্যবহার, আর সবশেষে তার সেই চমকে দেওয়া ফাইনাল রায়। তাহলে চলুন শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে, প্রেডিক্টরের ব্যক্তিত্ব, কিভাবে তিনি আত্মবিশ্বাসের সাথে দর্শকদের সাথে একটা কানেকশন তৈরি করেন। দেখুন, ওনার ভিডিওগুলো কিন্তু শুধু শুকনো অ্যানালিসিস না, এটা একরকম পারফরম্যান্স। উনি প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে কথা বলেন, এমনভাবে যেন তিনি যা বলছেন সেটাই হতে চলেছে। আর জেতার পর কৃতিত্বটা কিন্তু নিজে নেন না, বলেন এটা ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা। এতে কি হয়, দর্শকদের সাথে একটা খুব ব্যক্তিগত একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায়। তো এই যে ব্যক্তিত্বটা তৈরি হলো, সেটার ব্যবহার কিন্তু এখানেই শেষ না, আসল মজাটা তো অন্য জায়গায়। এই ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে উনি একটা বিশাল কমিউনিটি এঙ্গেজমেন্ট ইঞ্জিন তৈরি করেছেন। এটা শুধু প্রেডিকশনের থেকেও অনেক বড় কিছু। লক্ষ্যটা শুধু ইউটিউব ভিডিওর ভিউ না, আসল উদ্দেশ্য হল সবাইকে তার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা। আর সংখ্যাটা দেখুন, প্রায় ২০ লক্ষ। আর উনি কিন্তু এদেরকে ফলোয়ার বা সাবস্ক্রাইবার বলেন না, বলেন এটা তার পরিবার। এই একটা শব্দই কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা অন্য মাত্রা যোগ করে দেয়। আর এই পরিবারকে ধরে রাখার জন্য, বা বলা ভালো চ্যানেলের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য একটা দারুণ কৌশল আছে। সেটা হলো প্রতিদিনের গিভঅ্যাওয়ে। ভিডিও লাইক করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টে ৩টা প্রশ্নের উত্তর দিতে হবে। মানে এটা শুধু মজা করার জন্য না, এটা সরাসরি ইউটিউবের অ্যালগরিদমকে সিগন্যাল দেয় যে এই চ্যানেলটা কতটা অ্যাক্টিভ। আচ্ছা, ব্যক্তিত্ব আর কমিউনিটি তো বোঝা গেল, কিন্তু প্রেডিকশনের ভিত্তিটা কি? এবার চলুন ভিডিওর মূল অংশে ঢোকা যাক, মানে তার সেই জ্ঞান বা অ্যানালিসিস। উনি শুরু করেন ম্যাচের কন্ডিশন আর ডেটা দিয়ে। শুরুতেই পেচ রিপোর্ট, হায়দ্রাবাদের শেষ 5টা আইপিএল ম্যাচের ডেটা দেখুন। ফাস্ট বলাররা উইকেট পেয়েছে ৪৫টা আর স্পিনাররা মাত্র 10টা। মানে একদম পরিষ্কার ছবি। এই পেচটা পেসারদের স্বর্গ, স্পিনারদের জন্য প্রায় কিছুই নেই। শুধু তাই না, এই ম্যাচের ফলাফলের দিকেও যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে দল পরে ব্যাট করে, মানে রান তাড়া করে, তারা একটু বেশি জেতে। প্রথমে ব্যাট করে জিতেছে ৩৮ বার আর পরে ব্যাট করে ৪৮ বার। তো টস জিতে ফিল্ডিং নেওয়ার একটা প্রবণতা এখানে থাকতেই পারে। তো পিচ আর টসের ফ্যাক্টরগুলো তো সেট হয়ে গেল। এরপর উনি এমন একটা যুক্তি সাজান, বিশেষ করে হোম টিম হায়দ্রাবাদের পক্ষে, যা দেখে মনে হবে যে ম্যাচের ফলাফল তো প্রায় জানাই হয়ে গেছে। উনি হায়দ্রাবাদের ৩ দানব বা 3 মনস্টার্সের কথা বলেন: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড আর হেনরি ক্লাসেন। ঘরের মাঠে এদের পারফরমেন্স দেখুন। অভিষেক শর্মার স্ট্রাইক রেট ২০৪, ট্র্যাভিস হেডের ১৮০, ক্লাসেনেরও ১৮০। মানে এরা শুধু রান করে না, রীতিমতো ঝড় তোলে। আর এরপর আসে আসল কিলার স্ট্যাটটা। ২০২৪ সাল থেকে হায়দ্রাবাদ যখনই প্রথমে ব্যাট করে ২০০-র বেশি রান তুলেছে, তারা ৯টা ম্যাচের মধ্যে ৮টাতেই জিতেছে। ভাবা যায়, মানে সব ডেটা, সব পরিসংখ্যান চিৎকার করে বলছে যে হায়দ্রাবাদ প্রায় অপরাজেয়। তো এতক্ষণ ধরে যা যা ডেটা দেখানো হলো, তাতে তো মনে হচ্ছে হায়দ্রাবাদের জয় স্রেফ সময়ের অপেক্ষা, তাই না? কিন্তু এখানে গল্পে আসল টুইস্টটা আসে, একটা নাটকীয় মোড়। সব কিছু যখন হায়দ্রাবাদের পক্ষে, ঠিক তখনই উনি সেই $1 মিলিয়ন প্রশ্নটা করেন। এত ডেটা, এত অ্যানালিসিসের পর শেষ পর্যন্ত কে জিতবে বলে মনে হয়? এবং সবাইকে অবাক করে দিয়ে উনি নামটা নেন লখনৌ সুপার জায়ান্টসের। মানে এতক্ষণ ধরে যে দলের বিরুদ্ধে সব ডেটা ছিল, উনি শেষ পর্যন্ত তাদেরকেই বেছে নিলেন। আর এই সিদ্ধান্তের পেছনে উনি কিন্তু আর কোনো ডেটা বা পরিসংখ্যান দেখান না। উনি বলেন, আপনি সব পরিসংখ্যান নিয়ে বসে গণনা করতে পারেন, কিন্তু শেষে দেখবেন ফলাফল লখনৌয়ের পক্ষেই গেছে। মানে উনি নিজেকে এমন জায়গায় রাখছেন যেখানে ডেটার থেকেও তার ইনটিউশন বা অন্তর্দৃষ্টি অনেক বেশি শক্তিশালী। এই পুরো ব্যাপারটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এটা কি আসলেই ডেটা দিয়ে করা একটা বিশ্লেষণ, নাকি এটা একটা পারফরম্যান্স যেখানে ডেটা ব্যবহার করা হয় শুধু একটা গর্ব তৈরি করার জন্য, যার শেষে একটা নাটকীয়, সবাইকে চমকে দেওয়ার মতো রায় দেওয়া হয়? বিশ্লেষণ নাকি অনুভূতি? ভাবার বিষয়, তাই না?